নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে টপিক সেটা হচ্ছে একটা সিনেমা এবং একটা উপন্যাসের মধ্যে তুলনামূলক আলোচনা। সিনেমা এবং উপন্যাসের নাম হচ্ছে দাদার কীর্তি। দাদার কীর্তি সিনেমা কথা তো আমরা সবাই জানি। তাপস পাল ছিলেন সেই ছবিতে, যেটা ওনার প্রথম সিনেমা ছিল। এছাড়াও মহুয়া রায়চৌধুরী ছিলেন, দেবশ্রী রায় ছিলেন, কালী ব্যানার্জি, সন্ধ্যা রায়, সত্য বন্দ্যোপাধ্যায়, একটা বড় কাস্টিং ছবিটার মধ্যে ছিল। পরিচালক ছিলেন হচ্ছে তরুণ মজুমদার, বাংলা সিনেমা জগতের একজন কিংবদন্তি পরিচালক। কিন্তু আমরা কতজন জানি যে এই ছবিটা আসলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি সৃষ্টি, একটি উপন্যাস, যেটার নাম হচ্ছে দাদার কীর্তি। সেই উপন্যাসটি অবলম্বন নির্মিত। শরদিন্দুবাবুকে আমরা চিনি মূলত বা প্রধানত ব্যোমকেশের স্রষ্টা হিসাবে, কিন্তু ব্যোমকেশ বক্সী বাদ দিয়েও শরদিন্দুবাবু বাংলা সাহিত্যে এমন সব সৃষ্টি রেখে গেছেন, এমন সব মণিমাণিক্য রেখে গেছেন, যেগুলো বাংলা সাহিত্যের সম্পদ। আজকের এই ভিডিওতে এই টপিকে আমরা আলোচনা করব যে সিনেমার মধ্যে তরুণ মজুমদার কী কী পরিবর্তন করেছিলেন, কী কী চেঞ্জ এনেছিলেন, এবং সেই চেঞ্জ আনার ফলে সিনেমার মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে। তো প্রথমে যদি গল্পের কথা যদি আসি, দাদার কীর্তির গল্পটা কিন্তু তরুণ মজুমদার বেসিক যে গল্পটা, প্লটটা, সেটা কিন্তু সেম রেখেছিলেন। আমরা উপন্যাসে দেখতে পাই যে গল্পটা আসলে মূলত সীমাবদ্ধ থাকে দুটো পরিবারের মধ্যে। একদিকে দুই বোন, সরস্বতী আর বীণা। বীণার সাথে আমরা দেখতে পাই কেদারের ভাই, খুড়তুতো ভাই, প্রেম রয়েছে। কেদার তাদের বাড়িতে এসে উঠেছে, এটা আমরা দেখতে পাই উপন্যাসের মধ্যে এবং সিনেমার মধ্যেও। এই যে টেমপ্লেটটা সেম রেখেছে। এবার কি কি চেঞ্জ করা হয় সিনেমার মধ্যে? দেখা যায় যে কেদার এবং সরস্বতীর মধ্যে, কেদার অর্থাৎ তাপস পাল, সরস্বতী অর্থাৎ মহুয়া রায়চৌধুরী, লিড পেয়ার যারা, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয় সেটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি অনুপ কুমারের একটা দুষ্টুমিতে বা কিছুটা চক্রান্তে বলা যায় আর কি। এবারে উপন্যাসের মধ্যে কিন্তু কোথাও ক্লাবের উল্লেখ অবশ্যই রয়েছে। সেই ক্লাবের কথা আমরা জানতে পাই। এখানে আমরা এই যে উপন্যাস যেটা আর কি দাদার কীর্তি, সেটা উপন্যাসের বর্ণনা কিন্তু, মানে যে ন্যারেটিভ আর কি, ন্যারেশনটা, গল্পটা ন্যারেট করছে হচ্ছে কেদারের যে ভাই অর্থাৎ বীণার যে বয়ফ্রেন্ড, সেই কিন্তু গল্পটাকে ন্যারেট করে, এটা আমরা দেখতে পাই। এবারে উপন্যাসের মধ্যে কোথাও কিন্তু এই ভোম্বলদা চরিত্রটা, যে চরিত্রটা অনুপ কুমার প্লে করেছিলেন, তার উল্লেখ কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, উপন্যাসটা আসলে সীমাবদ্ধ থাকে দুটো পরিবারের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু ভোম্বলদা বা ক্লাবের কিন্তু ইনভলভমেন্ট একেবারে কিন্তু পাওয়া যায় না। এবং এই যে চিঠি লেখা যে ব্যাপারটা, যেটা, এই চিঠিটা অ্যাকচুয়ালি সেই ভাইটি লিখেছিল আর কি। ঠিক আছে, সেই ভাইটি লিখেছিল, সেটাই দেখানো হয়েছে। কিন্তু দেখানো হচ্ছে সিনেমার মধ্যে যে আসলে ভাইটি যেটা লিখলো, তার মূল মাথা ছিল আসলে ওই ভোম্বলদা চরিত্রটি। এটাই পরিবর্তন করা হয়েছিল। উপন্যাসটা ছিল অনেক বেশি একটা দুষ্টুমিষ্টি প্রেমের গল্প সিনেমাটার মধ্যে, এবং উপন্যাসটা অনেক বেশি সাটল ছিল। সিনেমার মধ্যে তরুণ মজুমদার সেই সাটলটিটা অনেকটাই ব্রেক করেছিলেন। আমরা ছবির মধ্যে দেখতে পাই যে
অনুপ কুমার কীভাবে ভোমল কীভাবে কেদারকে নানাভাবে বোকা বানাতো, আমরা এটাই দেখতে পাই। ঠান্ডার মধ্যে জলে মধ্যে ডুবে থাকতে বলা, দৌড়াতে বলা, নানা রকম জিনিস আগে দিয়ে করা তাকে বোকা বানাতো। কিন্তু অ্যাকচুয়াল গল্পে কিন্তু এরকম কিছু কিন্তু ছিল না। এবারে এই যে প্রধান যে চরিত্রটা, যে দুটো চরিত্র কেদার এবং সরস্বতী, কেদার কিন্তু গল্পের যে কেদার সে কিন্তু অত্যন্ত মানে খুব গোবেচারা, খুব সরল সাদে সাদে একটা ছেলে ছিল, ঠিক আছে। অন্যদিকে সরস্বতী সে কিন্তু উপরে গম্ভীর ছিল, কিন্তু সে কিন্তু ভিতরে ভেতরে মানে অতটা কিন্তু মানে শক্ত ছিল না। সে কিন্তু আসলে ভিতর থেকে খুব সেন্সিটিভ একটা মেয়ে ছিল। সে হয়তো চাপা মেয়ে প্রকাশ করতো না, কিন্তু মানে সিনেমাতে মহুয়াকে যতটা গম্ভীর দেখানো হয়েছিল আসলে সে কিন্তু অতটাও গম্ভীর কিন্তু ছিল না, ঠিক আছে। এটা করা হচ্ছে সিনেমার প্রয়োজনে। এবং কেদারকে আমরা প্রথম দেখতে পাই সে মানে প্রচণ্ড নিরীহ গোবেচারা। মানে গল্পের কেদারকে আমরা যতটা নিরীহ গোবেচারা দেখি, সিনেমার কেদার কিন্তু তার থেকে আরও বেশি গোবেচারা নিরীহ। কিন্তু এখানে একটা দিক আছে, সেটা হচ্ছে যে আমরা একটা সময়ের পরে বা ক্লাইম্যাক্সের আগে আমরা কেদারের মধ্যে একটা কিন্তু পরিবর্তন দেখতে পাই। যখন সে ভোমলদাকে বলে যে আমি এখন অনেক কিছু বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তখন ভোমল বলে এই তো স্মার্ট হয়েছ। তো তার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসে। এবারে যদি সিনেমার মধ্যে কেদারকে যদি অতটা মানে গবেট বা বোকা দেখানো না হতো, তাহলে তার মধ্যে ওই যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা কখনো কিন্তু আমাদের কিন্তু মনে ধরতো না, ওই জায়গাটা, ওই দৃশ্যটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ভোম্বল চরিত্রে যে অ্যাড করা হলো গল্পের মধ্যে, এই সিনেমার মধ্যে, এটা কি কিছু ইম্প্যাক্ট করছে? তো দেখো, এখানে এটাই বলবো যে এই ধরনের চরিত্র কিন্তু মফস্বল বা গ্রামেগঞ্জে কিন্তু এক্সিস্ট করে। যারা শহর থেকে কোনো ছেলে গেলে, কেউ গেলে যে একটু নিরীহ গোবেচা, তাদেরকে দিয়ে নানা রকম তার সাথে নানা রকম মজা করে, তারা সেটাকে এটা এনজয় করে, তার সাথে একটা এনজয়মেন্ট হিসেবে নেয়। এগুলো কিন্তু হয়ে থাকে গ্রামেগঞ্জে। তো সুতরাং সেটা কিন্তু মানে এমন নয় সিনেমাটাকে খারাপ করে দিচ্ছে। এবারে যদি দেখো, সেটা হচ্ছে যে উপন্যাস এবং গল্পের এন্ডিং কিন্তু আলাদা। কীরকম? সেটা হচ্ছে যে আমরা উপন্যাসে দেখতে পাই যে যখন সরস্বতীকে দেখতে আসছে, পাত্রের বর্ণনা দু জায়গাতে একই থাকছে, কিন্তু যেটা সিনেমায় দেখিয়েছিল সেটা হচ্ছে যে সিনেমার মধ্যে কেদার তাদের জুতো পালিশ করে এনে দিয়েছিল, তাদের লাগেজ টেনে দিয়েছিল। সিনেমাতে কিন্তু এগুলো কোনোটাই কিন্তু হয় না অ্যাকচুয়ালিতে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শেষে কি হয়, যখন জানা যায় যে আসলে সরস্বতী মনে মনে কিন্তু কেদারকে ভালোই বাসত, সেটা যখন শেষ যখন রিভিল যখন হয়, তখন অবশ্যই সম্বন্ধে ক্যান্সেল করে। কিন্তু যে ছেলেটি সম্বন্ধ দেখতে এসেছিল সে কিন্তু শেষে বলে যে তাহলে কি এবার পাস টাস করবে, তো তাহলে তোমার ব্যবস্থা করব, আর আমরা এখন বন্ধু হলাম, এরকম কথা কিন্তু বলে যায়। সিনেমার মধ্যে কিন্তু সেই এন্ডিং কিন্তু ছিল না। সিনেমার মধ্যে কিন্তু যে পাত্রে ছিল, ওখানে সিনেমার মধ্যে কৌশিকবাবু চরিত্রটা প্লে করেছেন, যিনি একসময় বাংলা সিনেমাতে মূলত নেগেটিভ ক্যারেক্টার প্লে করতেন। তো তার সাথে কিন্তু কেদারের এরকম কোনো কথা বা
কনভার্সন কিন্তু একেবারেই হয়নি, এইরকম কিছু চেঞ্জ কিছু এনেছিলেন। এবং যদি তোমরা দেখো সেটা হচ্ছে যে দাদার কিন্তু যে গল্পটা কিন্তু খুব বড় গল্প নয়, মানে উপন্যাস এটা আর কি। পাতাতে সম্ভবত 30 পাতা 31 পাতার গল্প ছিল আমার যতদূর মনে পড়ে। এবং এটা খুব রিসেন্টলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে তারা একটা সেগমেন্ট চালু করেছে, এটা হচ্ছে ফ্রাইডে ক্লাসিক্স। সেই ফ্রাইডে ক্লাসিক্সে এই গল্পটাকে কিন্তু প্রেজেন্ট করেছে, পাঠ করা হয়েছে। এবারে দাদার কীর্তি যে অডিও স্টোরিটা, তার লেংথ হচ্ছে 1 ঘন্টা 46 মিনিট। সিনেমা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট। এবার এই যে বাকি যে প্রায় 40 মিনিট, এখানে কি অ্যাডিশন হচ্ছে সেটা হচ্ছে যে এক হচ্ছে গানের বিষয়ে বলতে গেলে আমি বলবো যে রবীন্দ্রসঙ্গীতের এত ভালো এত সুন্দর ব্যবহার বাংলা সিনেমাতে খুব কম হয়েছে। আর একটা সিনেমার কথা বলতে হচ্ছে আলো, সেটাও তরুণ মজুমদার সিনেমাই ছিল। বর্তমানে আমরা দেখতে পাই রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হচ্ছে তোমার আতলামি করার জন্যে, কিন্তু এই ছবির মধ্যে প্রতিটা রবীন্দ্রসঙ্গীত এত সুন্দরভাবে যায়, মানে সত্যি মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর লাগে, দারুণ লাগে আর কি শুনতে। এই একটা জায়গায় লেংথটা বাড়ছে। দ্বিতীয় হচ্ছে যে ভোম্বলদা কেদারকে যেভাবে বোকা বানাতো, যদি সে ক্যারেক্টারটা ক্ষমা চায় আর কি, সে নিজের ভুলটা বুঝে যাতে একটা রিগ্রেট হয় আর কি, তো সেই যে জায়গাগুলো সেগুলো কিন্তু এক্সট্রা এডিশন। এবারে ব্যাপারটা হচ্ছে যে এদের সিনেমার মধ্যে কোনো কি ইম্প্যাক্ট পড়ছে? মূল গল্পকে তিনি তরুণ মজুমদার একই রেখে তিনি কিন্তু সিনেমার মধ্যে অনেক পরিবর্তন করেছিলেন এবং তিনি তো নিজের মতো করে কিছু এক্সট্রা অ্যাডিশন করেছিলেন। তাদের সিনেমার উপরে কোনো কি ইম্প্যাক্ট পড়ছে? এখানে বলি যে দাদার কীর্তি উপন্যাসের যে ট্রিটমেন্টটা ছিল বা যে টেমপ্লেটটা ফলো করা হয়েছিল, যদি সেটা সিনেমার মধ্যে রাখা হতো সেই ট্রিটমেন্টটা, তখন কিন্তু সেই সময়ের অডিয়েন্স ব্যাপারটা কিন্তু নিত না। এতটা সার্টেল ট্রিটমেন্ট দেখার মতো মানে দর্শক তখন কিন্তু সেভাবে অতটা ছিল না। তাই তরুণ মজুমদার কী করেছিলেন, ব্যাপারটাকে একটু সিনেম্যাটিক করেছেন। যদিও শরৎচন্দ্র গল্পের মধ্যে সিনেম্যাটিক উপাদান থাকতো, তো সেই জিনিসটাকে গল্পটাকে আরও বেশি সিনেম্যাটিক করার জন্যে তিনি এই পরিবর্তনগুলো করেছিলেন। তাতে কিন্তু সিনেমার কিন্তু মোটেই খারাপ হয়ে যাচ্ছে না। দাদার কীর্তি গল্পটাই দারুণ গল্প, সিনেমার গল্প হিসেবে বলি বা এমনি উপন্যাসের গল্প হিসেবে বলি, গল্পটাই দারুণ, দুর্দান্ত একটা গল্প, সুন্দর একটা গল্প, মনটা ভালো, মনটা জুড়িয়ে যায়। কিন্তু এই পরিবর্তন না করলে সেই সিনেমাটা কিন্তু কখনই আজকে একটা কাল্ট স্ট্যাটাস কিন্তু পেত না, কিন্তু এটা হচ্ছে কারণ। এবং অবশ্যই বলতে হয়, যেহেতু তরুণ মজুমদার একজন খুব অসাধারণ পরিচালক, তিনি কিন্তু সেই সিনগুলোকে খুব দারুণভাবে কিন্তু স্টেজ করেছিলেন। তিনি কিন্তু কেদার চরিত্রের মধ্যে পরিবর্তন এনেছিলেন ঠিকই, কিন্তু কোথাও গিয়ে চরিত্রের যে মূল যে এসেন্স সেটা কোথাও নষ্ট কিন্তু করে দেননি, নষ্ট কিন্তু হয়ে যায়নি। এবং যারা লিড পেয়ার, উপন্যাসটা বললেই বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে এরা দুজনেই কিন্তু একদম পারফেক্ট কাস্টিং ছিল। মানে সত্যি বলতে সরস্বতী মহুয়া ছাড়াও ভাবা যায় না, এবং কেদার তাপস পাল ছাড়াও ভাবা যায় না। এবং তাদের দুজনেরই পারফরমেন্স সত্যি দেখবার মতো ছিল, সত্যি মনে রাখার মতো পারফরমেন্স ছিল। এখানে সবারই কাজ ভীষণ ভীষণ ভালো, মানে এত সুন্দর প্রত্যেকের অভিনয়, এত প্রাণবন্ত প্রত্যেকের অভিনয়, মানে ভীষণ ভালো, ভীষণ সুন্দর একদম। এবং তরুণ মজুমদার যেটা করতে চাচ্ছে যে তিনি
মানে ওই মফস্বল বা গ্রামটাকে এত সুন্দর করে দেখিয়েছিলেন, মানে মনে হয় যেন যেন এটা আমাদেরই একটা কোনো মানে গল্প দেখছে আর কি, বা আমাদের পাশের বাড়ির কারোর গল্প দেখছে আর কি। যে কারণেই দাদার কীর্তি উপন্যাস হিসাবেও যেমন সুন্দর, দারুণ লাগে, তার একটা নিজস্ব এসেন্স আছে। আবার দাদার কীর্তি তরুণ মজুমদার পরিচালিত সিনেমা, সেটাও কিন্তু একই রকমভাবেই কিন্তু সুন্দর লাগে। সিনেমার ভালো লাগাটা হচ্ছে একরকম, তার অনুভূতি একরকম, গল্পটা পড়া বা শোনার অনুভূতি কিন্তু আরেক রকম। তবে কমন ফ্যাক্টর এটাই যে দুটো অনুভূতি কিন্তু সুন্দর। তো এই ছিল আজকের আলোচনা, দাদার কীর্তি উপন্যাস এবং সিনেমা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করলাম। তোমাদের কি মতামত সেটা অবশ্যই জানাও কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী বা এরকম আরও ভিডিওর নোটিফিকেশন তোমরা শীঘ্রই পেয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।